সকাল করে 11টা পাবে তাই আমি একটা একটা এই ঘটনাগুলো জানি এই সবাই সবাই কথা আসলে এই ধরনের পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা প্রফেশনাল বা সবাই শেষ করে আজকে আমাকে যে বিষয়গুলো নিয়ে আগে হচ্ছে আমি ওভারঅল হচ্ছে লেকচার দিতাম আমার ইউনিভার্সিটি লেকচারের যেভাবে লেকচার দিতে করতাম আমার এখন সার্কেল হচ্ছে মাথা চলছে কোনো লেকচার কেউ করবো তার মতো করে এখানে শুরু তাই এখন হচ্ছে ভাইকে আমাকে একটা শিখতে হয় বুঝতে পারছেন আপনাদের সময় কম প্রতিষ্ঠানের সময় বুঝতে পারছেন যার কারণে এখানে একটা প্রশ্ন দিয়ে আমি যেভাবে নিয়ে আসি সেখানে আমার একটা সমস্যা যেহেতু পড়াশোনা আছে আশা করি আজকে যে আলোচনার বিষয়বস্তু আগে বলতাম হচ্ছে এই পার্ট শিরোনাম এখন আবার নতুন কারিকুলাম পার্ট শিরোনাম চেঞ্জ হয়েছে এখন এক একটা শিরোনামকে বলা হচ্ছে এক একটা কবিতা শিক্ষণ অভিজ্ঞতা আজকে যেটা আমরা শিক্ষণ আপনাদের জন্য শিক্ষণ অভিজ্ঞতা আজকে লেকচার করে যেটা আপনার শিখবেন সেটি প্রথমে আসতেছে নবম আলোচনা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আর যেগুলো অনুমান করা লাগবে এটা মুখস্থ করার কিছু নয় পড়ার সহজ কারণ এই চালু করার সংক্রান্ত যে পড়াশোনা এগুলো আসলে সহজ আমাদের তাদের জীবনের সাথে যার কারণে এটা আমাদের মুখস্থ করার কিছু এখানে দুইটা শব্দ নাম শব্দের অর্থ জানলে শব্দের অর্থ জানলেই আমার একটা সংজ্ঞা বিশ্লেষণ সবকিছু হয়ে যাবে এগুলো নাম শব্দের অর্থ প্রাথমিকভাবে সুন্দর সুন্দর এখন সুন্দরের তো বিভিন্ন ভ্যারিয়েশন আছে সুন্দরের কিছু আছে শেষ নেই এখন কেমন এই নম্বরে শব্দটি মানে শব্দ পরে আসবে আসবে আমরা যত ভাবে ভাবো যত ধরনের শব্দ শব্দ আসবে আমরা এই নম্বর শব্দটি এই আমরা সাহিত্যে বা শিল্পকলা ইতিহাসে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ আছে তিনি প্রথম এই নম্বর শব্দটি মানে ইমপ্লিমেন্ট করেন তাহলে খুব বেশি পুরোনো শব্দটি নয় খুব বেশি পুরোনো শব্দ নয় নম্বর এইটা হচ্ছে প্রথমত অর্থ হচ্ছে স্বর্গের বাবা স্বর্গের বাবা এখন স্বর্গের বাবা কেমন হলো স্বর্গের বাবা কেমন তাহলে স্বর্গের বাবা মানুষ স্বর্গটাকে যেভাবে কল্পনা করে সেরকম মানে হচ্ছে তাহলে তুমি কোন প্রেক্ষাপটে চিন্তা করে শব্দটি আবিষ্কার করেছেন বুঝতে পেরেছেন মানে সে সুন্দরের একটি সর্বোচ্চ পর্যায়কে কল্পনা কারণে কিন্তু শব্দটি তাই না সুন্দরের সর্বোচ্চ একটি পর্যায়ে কল্পনা করে এই শব্দটি আবিষ্কার করে তাহলে নন্দন শব্দের স্বর্গের বাবা আমরা এই নন্দন শব্দটিকে প্রাথমিকভাবে সুন্দর বলছিলাম একদম দিয়ে এখানে আর কোনো প্যাচ নাই
হচ্ছে তত্ত্ব তত্ত্ব বলো তত্ত্ব আর তত্ত্ব দুটা দিয়ে একটা হচ্ছে তত্ত্ব আর একটা তত্ত্ব তত্ত্ব হচ্ছে গণতন্ত্র হচ্ছে এই সক্রিয়তম নিবন্ধন রেজাল্ট হচ্ছে এই হচ্ছে তত্ত্ব আর জাতীয় বলে এটি আসলে কারখানা ব্রাহ্মণ চরণরা আমার মুক্তি একজনেই সব হয়ে বসেছি মানে যন্ত্রপাতি এটা আমি জীবন এটা তত্ত্ব মানে জীবন তত্ত্ব উপাত্ত এখান থেকে আমি গবেষণা করবো বৈশিষ্ট্য তথ্য মানে হচ্ছে ইনফরমেশন আর তথ্যটা হচ্ছে এমন একটা ইনফরমেশন যেটা নিয়ে আপনি গবেষণা করেন সেটা নিয়ে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন তাই না আমি একটা তথ্য দিলাম সেটা নিয়ে আপনি কিন্তু অনেক কিছু বের করে দিতে পারবেন না ব্যাটে তথ্য দিলাম সেই তথ্য ঘেটে আপনি আরো অনেক ইলাবোরেট করতে পারবেন বড় করে উপস্থাপন করতে পারবেন দেখেন সুন্দরের আবার তথ্য এখানে বলতেছে এই শব্দ দুটি এক জায়গায় করার মাধ্যমে বলতেছে যে আপনার সৌন্দর্যের রসে আপ্লুত সৌন্দর্যের রসে রসে সৌন্দর্যের আপনি রস সৌন্দর্যের রস একজন মানুষ মানুষের ভিতরে 9 ধরনের রস এখন এটা বলবো না আপনাদের মনে হচ্ছে একটা অনুসন্ধান কিছু বন্ধ করে দিয়ে গেছে 9 ধরনের মানুষের ভাব এবং ভাবনা আছে নয় ধরনের ভাব এবং রস জানতে আপনি নয় এটা চারবেলায় দেখেন একটা বলি শান্ত শান্ত মানে হচ্ছে শান্ত মানুষের শান্ত ভাবটা আছে শান্ত এই মামলা তার সিদ্ধান্ত এটি কথা ঠিক আছে তারপরে মানে এখানে আছে মানুষ আছে হ্যাঁ আসে মানুষ কারণে আপনার বুঝতে আসে মানুষ কিছু সময় দুঃখ পেয়ে হাসি হাসি সংখ্যা একবার শুধু একটু হয়ে গেলে তখন হাসি চলতে তাহলে এটা মানুষ সহজ একটা ব্যাপারকে মানুষ করবে এই ব্যবসা কিন্তু মানে হচ্ছে কোন একটা ঘটনার প্রেক্ষিতে মানুষের ভিতরে যে ভাবের উদ্রেক হবে সেটিকে মনে হয় ওই ভাব থেকে আরেকজন উপলব্ধি করতে পারে যে এই হচ্ছে সেই হচ্ছে এই হচ্ছে আরেকজন রোগ 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 তখন প্রকৃতিতে একটি উত্তাপ আপনি
টেনে পড়ে মেরে ক্লাস টেনে পড়ে টেনে পড়ার মেয়েরা সন্ধ্যা করে বাইরে থাকার বাইরে তারা কোনো পাবলিশ দিতে মানে চেষ্টা করতে হয় যে আপনি কোচিং সন্ধ্যার আগে বসে থাকতে হয় কোনো কারণে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে আপনার সন্ধ্যা করা হয়ে গেছে সেই মানে একটা ভাব নিয়ে বসে আছে বা পায়চারি করতেছে কারণ কোথায় গেছে এই মানুষের নাম হচ্ছে আমি বুঝতে পারছি মজা মজা লাগতেছে নাম তো আছে আপনি মানে এই কথা হচ্ছে রোজ পাঁচ রোজ আর কি বি ঠিক আছে ঠিক আছে আপনাদের একটা গ্রুপ করে একজন এরিয়া গেট কমন আপনার এরিয়া দিতে পারেন normalmente hay más de ahora hay más ahora porque ahora hay ahora porque no hay para ahora pero como ahora pero como ahora para hacerse মানে itu dia orang yang di siapa yang mana di orang ini dia orang asal ini orang di kalau aku di kalau aku sih
পরে এখান থেকে নিয়ে শিকড় লাগিয়ে শিকড় লাগিয়ে তাহলে পাওয়া হচ্ছে এই জমি দুই পাশ থেকে গাছ দিনের বেলায় মনে করেন যে রাত্রে একটা পরিস্থিতি কারণকে একদিন ওই পরিস্থিতি গ্রাম করে মুড়ি কই কই চিরা তারপরে এগুলো দিয়ে মেয়ে করে দেয় আমাদের সঙ্গে এগুলো আসলে আমাদের দিকে পাশে থাকতো এগুলো একটু দিয়ে আনি তাই মশলা নিয়ে চলে এসেছি সরকার চাকরির সাথে দিয়ে নিয়ে চলে এসেছি গিয়ে খাওয়া দাওয়া করতে করতে এসে করতে করতে সন্ধ্যা পার হয়েছে রাত হয়ে গেছে আমি চলে আসবো আসার সময় মনে করে যে চিন্তা করছি আল্লাহ সামনে এই বিশাল এ তো আমার পার হওয়া বুঝতে পারছো একে পার হওয়া বিশাল কি দিকটা রাস্তাটা আমার স্ট্রেট ছিল আমি ভাবলাম তিন পাশ থেকে দেবো একটা দৌড় রাত্রে সাইকেল নিয়ে সাইকেল করে বাসায় গেছি মানে আমার বাসায় নিয়ে গেছি সাইকেল দিয়ে রাত্রে মানে একটু ইয়ে পথ এই পাশ থেকে একদম দিয়ে দম বন্ধ করে পার হয়ে ওই পাশে বসে ওই পাশে গেলে আমার বাড়ি গাড়ি আছে হাইকে আলো আলো দেখা যাচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে এই করে মানে দুধ করতেছে ওর ভিতরে দিয়ে মানে দুধ পা দিয়ে দিলাম একটা দৌড় দিয়ে যে ওই আড়া জঙ্গলের মাঝামাঝি যখন পৌঁছে গেছে কি যে একটা ভাব করে পুলিশের বাড়িতে ওরে পুলিশ বুঝতে পারছো পরে চিৎকার হয়েছে দুই পরে মানে চিৎকার হয়েছে পড়েছে তো আশেপাশ থেকে সব কিছু লোকজন হারিয়ে নিয়ে ছুটে আসছে পরে আমি দেখি যে আমার সাথে আলোচনা করতেছে মানে ওই পাশ থেকে দৌড়তেছে ভয়েতে দৌড়তেছি দৌড় এই দৌড়তে দিতেছে ভাই এমন একটা ভয় এই যে ভয় এটা একটা রহস্য আর একটা আছে হচ্ছে বিভৎস 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 হবে আপনি বাড়িতে এসে আশা করে রাস্তা যেতে আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট মানে একজন বেড়ে উঠে চাকরি হয়েছে নারী বিষয় বেড়ে গেছে দেখে একটা ভয় এবং ঘৃণা আসে মানে ঘৃণা লাগে না একটা ভয় পেয়ে গেলেন সাথে একটা ঘৃণা চলে আসে মানে অনেকে তো কোনো কিছু দেখে নিজে আমার যে একটুখানি রক্ত লেগে অনেক পাবে এটা আছে আবার ধরেন একজন মানুষের নারী দিকে গেছে সেটা দেখে ঘৃণাও চলে আসে মানে ভয় এবং ভাব চলে আসে আসে না ভয় এবং ঘৃণার ভয় প্লাস ঘৃণা তখন একটা বিভৎস সিচুয়েশন মানুষের আসে ভয় এবং ঘৃণা আমরা বলি যে ঘৃণা এইটা বিভৎস আরেকটা আপনার হচ্ছে অদ্ভুত 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 আমাদের সোসাইটিতে দেখবেন যে কিছু ব্যতিক্রম পার্সোনালিটি দেখবেন কিছু মানুষ এরকম আছে না মানে ব্যতিক্রম স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম আছে আর কিছু মানুষ কথা বলছে একটু এগুলো হচ্ছে অদ্ভুত অদ্ভুত রসগোল্লা একটা মানুষের ভিতরে একটা সুস্থ মানুষের ভিতরে মুদ্রা দোষ আছে কিছু দোষ আছে এগুলো হচ্ছে অদ্ভুত রসগোল্লা 9 নম্বর শৃঙ্গার রসটা হচ্ছে এই রসটা হচ্ছে আপনার
একটা সেক্সুয়াল ফিলিং, সুস্থ মানুষের ভিতরে সেক্সুয়াল ফিলিং আছে, এটা হলো স্ট্রিংলার। প্রতিজন মানুষ, সুস্থ মানুষের ভিতরে সেক্সুয়ালিটি আছে সবার, এটা কি বলে স্ট্রিংলার। দেখেন নিচে কিছু আগে সিনেমাগুলো অশ্লীল সিনেমা থাকতো, সবার সাথে দেখা যেত না, কেন দেখা যেত না? একসাথে দেখতে গেলে একটা সেক্সুয়াল ফিলিং আছে, তারপরে দেখা এইটাকে বলা হয় স্ট্রিংলার। স্ট্রিংলার প্রতিজন মানুষ, সুস্থ মানুষের ভিতরে আছে। তাহলে আমাদের একজন মানুষের ভিতরে কয়টা ভাবে বসবাস আছে? প্রতিজন মানুষের ভিতরে 9 ধরনের ভাবে বসবাস আছে। দেখেন সারা জীবনে এই জিনিসগুলো আপনাদের আছে জানা ছিল, আজকে জানা হয়ে যাচ্ছে। তাহলে যে এই যে রডগুলো আছে, ভাব এবং রডগুলো আছে, এই ভাব এবং রডগুলো আপনি যখন জানবেন, জানার পরে প্রপারলি যখন জানবেন, তখন আপনার ভিতরে একটা তাকে বিশ্লেষণ চলে আসবে। ধরেন একটা সুন্দর পেইন্টিং দেখবেন বা একটা সুন্দর কিছু দেখবেন, কোনো একটা সুন্দর সাহিত্য পড়বেন, একটা লেখা পড়বেন, একটা আবৃত্তি পড়বেন, একটা কি বলে উপন্যাস পড়বেন, গল্প পড়বেন, অথবা একটা ছবি দেখবেন, অথবা একটা ভাস্কর্য দেখবেন, দেখে আপনার ভিতরে একটা ভাবের উদ্রেক হবে। কারণ আপনার ভিতরে আপনি যখন আরেকজন হাসি দেখে হাসতেছেন, তার মানে কি আপনার ভিতরে ভাবের উদ্রেক হচ্ছে, রসের উদ্রেক হচ্ছে। আরেকজন পাশের বাড়ির লোক মারা গেছে, আপনার মনটা খারাপ হয়ে গেছে, কেউ তো পাশের বাড়ি থেকে অন্য মহিলা গিয়ে কেউ নিয়ে আসে, আসলে তাহলে আপনার ভিতরে যদি সেই ভাবের উদ্রেক হয়, তাহলে একটা ছবি দেখে আপনার ভিতরে একটা ভাবের উদ্রেক হবে। এই যেটা বলা হয় শিল্প রসে আপ্লুত হওয়া, তাহলে আপনি কোন শিল্প রসে কি হলেন? আপ্লুত হলেন। আপ্লুত হওয়া মানে আপনার ভিতরে একটা ভাবের উদ্রেক হয়ে আপনি সেটা সম্পর্কে কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা, কিছু তত্ত্ব উপস্থাপন বুঝে গেল? এটাকে বলা হচ্ছে কি সুন্দর। তাহলে সুন্দরের রসে আপ্লুত হয়ে বা উদ্রেক হয়ে আমি শিল্প সম্পর্কে বা সৌন্দর্য সম্পর্কে যে তত্ত্ব বিশ্লেষণ বা উপস্থাপন করবো, সেটাকে বলা হচ্ছে। এটা কোনদিন মুখস্থ করা হবে শিওর নাকি আবার সেটা কিন্তু হবে? আচ্ছা, তাহলে আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তত্ত্বটা হচ্ছে যত ছোট করে বোঝালাম, ব্যাপারটা সহজ আসলে না। এখন কেন সহজ না? আমরা এই নমতত্ত্বটা করতাম, অ্যাস্ট্রোলজিটা করতাম মাস্টার্স। আমার ভালো লেগেছিল পার্সিয়াল আমি নমতত্ত্বের বই দিয়েছিলাম, আমার ভালো লাগে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাই, মানে ভাই ছিলেন অবনীন্দ্রনাথ, একটা বই আমি দিয়েছিলাম, শিল্প বোধ। এই বইটা পড়ার পরে আমি একদিন করে ক্লাসে গিয়ে হয় কি বর্ষা কম থাকে কিন্তু পারফর্ম আসে, হ্যাঁ, অনেক ভাব কমে আসে যে স্যার এই নমতত্ত্ব করানো করে নমতত্ত্ব হচ্ছে সবচেয়ে বড়, এটাকে বোঝার ও বিশ্লেষণ করার মতো সময় হচ্ছে মাস্টার্স, যখন বিষয়গুলো বুঝে তোমরা ইউ আর প্র্যাকটিসিং, তোমরা এখন প্র্যাকটিস করতে বোঝা শিখবে। এই চর্চার ভিতর দিয়ে যখন সে বুঝতে শিখছে মাস্টার্স শিখে, তখন এই নাম তো তাহলে আমরা একটা মাস্টার্স করছি। এখন সৌন্দর্যের সম্রাট বিশেষ, সৌন্দর্যের সম্রাট বিশেষ আছে, এক একজনের মতো সুন্দর এক এক রকম। কেউ বলছে যাহা সত্য তাহাই সুন্দর, আবার রবীন্দ্রনাথ সুন্দরের সংজ্ঞা অন্যভাবে দিয়েছে, সর্বজন বিদিত স্বীকৃত হওয়া হবে। হ্যাঁ, আবার নজরুল কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে কিছু প্রেম সুন্দর, কীর্তি সুন্দর, ভীতি সুন্দর, তারপরে শ্যামা সুন্দর, তারপরে হচ্ছে ভয় সুন্দর, বিরহ সুন্দর, সুন্দর
সুন্দর। তাহলে কোন প্রেক্ষাপট তিনি দেখেছেন, ওই যে বললাম সেই রসে আপ্লুত হয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করছে। এটা ক্লিয়ার? এখন ঘটনা হচ্ছে একটা শিল্প আপনার রচনা করলেন, একটা শিল্প তৈরি করে ছবি আঁকলে সুন্দর করে, যেমন মোনালিসা। মোনালিসা কবে? মোনালিসা আপনার এসেছে, সবাই মোনালিসা নাম। এখন মোনালিসাটা নান্দনিক ব্যাখ্যা বিশ্লেষণ, নান্দনিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতো না। আমরা দেখলাম মোনালিসার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একটা সাধারণত পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফ্ল্যাট কালার ইউজ করা, কিন্তু মোনালিসার ছবিটা যখন দেখেছেন শিল্পী পিছনে একটা নৈসর্গিক দৃশ্যের অবতারণ করেছে। মানে খেয়াল করে দেখবেন মোনালিসা নৈসর্গিক দৃশ্য, একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল একটা দৃশ্য, সেখানে কালারের একটা খেলা মিলিয়েছে, ইলিউশন ক্রিয়েট করেছে। এটা হচ্ছে উপস্থাপন। আরেকটি ব্যাপারটা আসলে পোর্ট্রেটের তার ফেসে একটা মিস্ট্রি কাজ করছে। মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। আমাদের প্রশ্ন ছিল হোয়াটস দ্য মিস্ট্রি অফ দ্য পেইন্টিং অফ মোনালিসা। মোনালিসা ছবির রহস্য, যে if you think Mona Lisa is crying or in a sad mood, you can feel Mona Lisa is crying. আপনি যদি গভীর করে আপনার মস্তিষ্ককে আপনি বুঝাতে চান যে দেখে মনে হচ্ছে ঠোঁটগুলো আর্টিকুলেশন এমন কম্পোজ করা আছে, মনে হচ্ছে অকমে আছে, কাঁপতেছে বা মন খারাপ, এরকম মনে হবে। But if you say Mona Lisa is laughing, Mona Lisa হাসছে, মৃদু হাসছে, ঠোঁটগুলো দেখে মনে হচ্ছে মিটিমিটি হাসছে, আপনার স্টাইল আপনার ওখানে ভেবে নেওয়ার সুযোগ আছে। এটা এক সহজ কথা না। একজন শিল্পী একটা ছবির ভিতরে দুই ধরনের ক্রিয়া আছে, এটা কি সহজ? এই একটা শিল্প বৈশিষ্ট্য। আপনার প্রশ্ন আসতে পারে মোনা লিসা ছবির শিল্প বৈশিষ্ট্য এই যে আপনি বিশ্লেষণটা করবেন, এই একটা রসে আপনি করলেন, দেখে ভালো লাগলো, পিছনের ব্যাকগ্রাউন্ডের কাজে একটা বিশ্লেষণ করলেন যে এখানে নৈসর্গিক একটা দৃশ্য কালারের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। মোনা লিসার ঠোঁট এবং দুটো ঠোঁটের সাথে চোখের যে কম্বিনেশন, যে কম্পোজিশনটা করা হয়েছে, খুবই অদ্ভুতের সাথে পূর্ণতার সাথে ফুটে রয়েছে। দেখুন হচ্ছে যে যেন আসছে, আবার কখনো মনে হচ্ছে না একটু বিরহ হয়ে আছে বা কম হয়ে আছে বা কানা হচ্ছে। এই বিশ্লেষণ, দিস ইজ দ্য মিস্ট্রি অফ মোনা লিসা। আছে তাই কি আপনি নামটা তো ক্লিয়ার, এটা হচ্ছে নাম। এইবার আসেন যে বিমূর্ত শিল্প। বিমূর্ত শিল্প এখন বিমূর্তটাকে আপনি সবসময় জিনিস মাথায় রাখবেন, যখন আপনি কোনো কিছু করবেন অথবা বোঝার চেষ্টা করবেন, পুরো সবকিছুকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার বোঝাটা সহজ হবে। চেষ্টা করবেন। তাহলে আমার মাথার মধ্যে বিমূর্ত, বি কি বলুন? একটা উপসর্গ, যে মূর্ত, মূল শব্দ হচ্ছে মুক্ত। মূর্ত মানে চাক্ষুষ, সরাসরি দেখা যাচ্ছে। আপনি আপনার হচ্ছে আমার সামনে হচ্ছে মুক্ত, আমি দেখে আপনাকে বুঝতে পারতেছি, চিনতে পারতেছি। মুক্ত প্রতীয়মান, একদম ভাষ্য, উপস্থিত, চাক্ষুষ, এটা হচ্ছে মূর্ত। আর বি উপসর্গটা সামনে যোগ করি, যদি আমরা উপসর্গ অনুসর্গ করেছি ব্যাকরণে, বি উপসর্গটা যোগ করে দিই, বিমূর্ত দিয়ে। তাহলে যখন শব্দের পূর্বে, শব্দের পূর্বে উপসর্গ যোগ হয়, তখন শব্দের অর্থ কি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ। তাহলে এই উপসর্গ মুক্তি আগে যোগ হয়ে বিমূর্ত হয়ে গেল। এখন বিমূর্ত শব্দ হচ্ছে বিভিন্ন জনায় বিভিন্ন ভাবে দিয়েছে, বিভিন্ন ভাবে উপস্থাপন করেছে। কারোটাই মানে
আমি কেটে দিতে পারবো। আপনাকে দিলে আমি বলতে পারবো যে আপনি ভুল বলেছেন। বিষয়টা সবটাই এখানে নিজে নিজে সংজ্ঞা দেওয়ার সুযোগ আছে। এখন সংজ্ঞা দিতে গেলে বুঝতে হবে, বুঝে আমি মনীষীদের বক্তব্যে গেলাম, কে কি বলেছে, অবনীন্দ্র কি বলেছে, নজরুল কি বলেছে, এই লিওনার্দো দা ভিঞ্চি কি বলেছে, এগুলো আমি বললাম না। আমি আমার একটা নিজস্ব সংজ্ঞা আছে। আমি এই অবধি পড়াশোনা করে যে আমার একটা থিঙ্কিং হয়েছে, তাই না? শিক্ষকগুলো নিয়ে ছোটবেলা মাস্টারের একবার করতে দিয়েছিলাম, তারপরে পলিটিক্যাল ইউজ করার পর তাহলে আমি কি বলছি, বিটা বিশেষ, বি অর্থ হচ্ছে বিশেষ, বিশেষ ভাবে কি মূর্ত। তাহলে কোনো কিছু যদি আপনি মূর্তমান করেন বা প্রতীয়মান করেন বা উপস্থাপন করেন, সেটা ধরে নিলাম যে কঠিন, আপনি সেটা হতে পারে রান্না, আপনি একটা রান্না ডেলিশিয়াস ফুড, কোনো সুস্বাদু খাবার রেডি করে কি আপনার নিয়মের সামনে আপনি কি করবেন, উপস্থাপন, তাই তো? এটা একটা কর্মযোগ্য, আপনার অনেকক্ষণ ধরে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে একটা খাবার রেডি করবে, মানে মুহূর্ত না সামনে আসে, হ্যাঁ, এটা মুহূর্ত। কিন্তু একই খাবার আপনি বহুদিন থেকে ভাবছেন, রাত্রে রাত্রে রাত্রে, এখন অনেকে আছে না যে ইউটিউবে দেখে দেখে শিখে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু একজন বহুদিন থেকে ওই খাবারটাই করে, করতে করতে ওকে ওইভাবেই করতে সেটাকে আরো এক্সপেরিমেন্ট করে, ওটার সাথে আরো অনেক কিছু করার চেষ্টা করবে, মানে বিশেষ কিছু যোগ করার চেষ্টা করবে। আমি সেটা বোঝাতে চাচ্ছি, তাহলে বিশেষ ভাবে বলবো, those who are the expert or expertise always try to do their work with specialization. যারা খুবই এক্সপার্ট বা দক্ষ, তারা কিন্তু তাদের দক্ষতা দিয়ে সেটা উপস্থাপন করতেছে। And those who are the learner, they try to just exhibit or present their works. আমি লার্নার, আমরা শিখছি, তাহলে আমার কি করতে হবে? আমি যদি আপনি আমার সামনে বসে তুলনা করেন, আমাকে দেখে দেখে ছবি উপস্থাপন করা, চেষ্টা করবেন মিল রঙ কাজ করতে, কি সমস্যা আছে চেষ্টা করবেন, কেমন হয় এক্সপেরিমেন্ট, দিস ইজ এক্সপেরিমেন্ট। দেখা গেল চেহারা বোঝা যাচ্ছে, কিন্তু মানুষের কালার এরকম হয় না, কিভাবে মানুষ করে দিচ্ছে, ভালো আছে রঙের একটা বিষয়। আবার ভাই আপনারা দেখেছেন কিনা যে শিল্পী কামরুল হাসান একটা ছবি এঁকেছিলেন যুদ্ধে সময়, ইয়াহিয়া খানের একটা পোর্ট্রেট মুখোশ করেছিল, দেখেন যে লাভগুলো বড় দিয়েছিলেন, তাই না? মানে একটা জানোয়ারের উপর আছে, যদি দেখে বোঝা যাচ্ছে ইয়াহিয়া খান আবার কি করছে, দাঁতগুলো একটু জানোয়ারের উপর দিয়ে করছে, দিয়ে আবার তিনি লিখছে যে কি these demons, মানে এই জানোয়ারদের হত্যা করে। তাহলে উনি ইয়াহিয়া খানকে কি ইয়াহিয়া খান কত করে দেখছেন না বিশেষ করে দেখছেন, আমি বুঝে বলছি এই মুহূর্তে জিনিস বুঝে আমরা বুঝে গেছি। আর এই মুহূর্তে নিয়ে যদি আমি সেই বিভিন্ন বংশের সংজ্ঞা উপস্থাপন করতাম, মানে আপনাদের মাথা ঘুরিয়ে যেত, আর নোট বোঝার চেষ্টা যে কোনো একটা ছোট মুহূর্ত বুঝিয়ে আসা পরীক্ষা একটা মুহূর্ত কি তাহলে আপনি লিখবেন যে বিমূর্ত হচ্ছে বিশেষভাবে মুহূর্ত। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখানে একটা শর্ত আছে, ভালো করে খেয়াল করবেন। আমি বলছি যে পড়া লাগবে না, মুখস্থ কিন্তু করা যাবে, এটা হলো আমার শর্ত। এখানে একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখবেন, আপনি যে রান্নাটা করলেন বা প্রতিদিনই করেন, এটা মানে শেখার জন্য একটা করতেছেন, আর 10 বছর ধরে করেন, তখন আপনি কি করবেন? এক্সপেরিমেন্ট করবেন, তাই বলছেন না?
তাই তো বলেন এক্সপেরিমেন্ট যখন করবে তাহলে আপনি যখন শিখছেন এক জায়গায় আপনি শিখছেন শিখে বসে আর এক জায়গায় কি আপনার শেখা শেষ ওটাকে আপনি এক্সপেরিমেন্ট করতেছেন কোনটা কি হ্যাঁ তাহলে আপনি এক্সপেরিমেন্ট কখন করবেন শেখার শেষে নাকি শেখার সময় তাহলে আপনার আসল জিনিসটাকে আগে জানতে হবে নাকি পরে জানতে হবে আগে জানতে হবে এটা আপনার কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কোন একটি শিল্প নির্মাণের কলাকৌশল এটাই বোঝাতে চাচ্ছি আমি যে কোন একটি শিল্প নির্মাণের কলাকৌশল বেসিক জিনিসটা আপনাকে প্রথমে ভালোভাবে রপ্ত করা জানতে হবে জানার পরে শিল্পের সকল কায়দা কানুন কৌশল নিজে কি আয়ত্তে আনার পরে শিল্পী নিজে গিয়ে যখন সেটার সাথে কি করে বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট বা বিশ্লেষণ পূর্বক উপস্থাপনের চেষ্টা করে তখন তাকে বলা হয় আমি কি ঠিক বলছি মানে আমি যে এখন যে গল্পটা বললাম সেটা মিল আছে তাহলে হচ্ছে একজন নিয়মিত শিল্পকলা কি এমন এক ধরনের শিল্পকলা যখন একজন শিল্পী কোন একটা শিল্পে বেসিক বা ফান্ডামেন্টাল যে কায়দা কানুন করণ কৌশল এটি নিজেরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে সে জানার পরে তখন সে নিজের মস্তিষ্ক মন এগুলোকে বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে বা পরীক্ষা করে উপস্থাপনের ব্যতিক্রম হবে বিভিন্ন ভাবে উপস্থাপনের চেষ্টা করে তখন তাকে বলা হয় বুঝতে পেরেছেন শিওর কি বললাম স্যার একজন শিল্পী যখন বিভিন্ন কিছু অ্যাপ্লাই করে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে তখন তাকে বলা হয় তার মানে দেখেন রামনাথ পোর্ট্রেট করা জানতেন কিভাবে পোর্ট্রেট করতে হয় হাউ টু ড্র অর পেইন্ট আ পোর্ট্রেট অফ এনি টাইপস অফ ফিগার পার্সনস অর অ্যানিমালস এটসেট্রা এটসেট্রা এগুলো সে ভালোভাবে জানতেন বিধায় কিন্তু ওই জানোয়ারের মতো উপস্থাপন করতে পেরেছে তার মানে তাকে জানোয়ারটাও শিখতে হয়েছে মানুষটাও শিখতে হয়েছে তাহলে দেখেন আগে জানতে হবে শিখতে হবে আপনি যখন সবই জানেন আপনি যখন সাইকেল চালানো শিখে ফেলবেন সাইকেল চালানো যখন শিখে ফেলবেন তখন আপনি এই রাস্তা দিয়েও সাবধানে যেতে পারবেন আবার ওই মাঝখানে ঘুরে রোড দিয়ে ওই দিক দিয়ে আবার ওই চার মাথায় রোড দিয়ে ওই ঢুকে সাবধানে যেতে পারবেন আমাদের এখানে আপনি কি করতে হবে ফার্স্ট ক্লাসে হচ্ছে আপনাকে আর আপনি একটু দেখতে পারেন তারপরে ভিড় দিয়ে কাপড়ে ফেলে দিচ্ছেন সাইকেলটা মানে ভালোভাবে পারেন না তাহলে যেখানে জ্যাম পড়বে সেখানে গিয়ে দিলেন লাগাই দেওয়ার পরে কি হবে সামনের জন্য লাগাই কি হবে এসে আগে গেছে এই চলা এই ঘটনা আমার হয়েছিল তো সকালবেলা কুয়াশা কয়েক বছর আগে না খুব কুয়াশা রাস্তায় কেউ না আমরা সকালবেলায় সব ঠান্ডা লাগবে ঘর থেকে বেরোচ্ছি একটু মানে বেশি খাবার চুপুর করে বসে গিয়ে এই যতবারে পাহাড়ের ওই পাশে দেখবেন যে রাস্তার ওখানে ঘুরে আমাদের পাশে আসে ওই ব্রেকারের মাঝে জায়গায় ঘুরে গিয়ে দেখতে আসবে কেউ না রাস্তা ফাঁকা আমি আসতেছি আমি আমার একটা দিন খুব ধীরে মোটরসাইকেলের গতি হচ্ছে 25 থেকে 30 কারণ হচ্ছে কি জোরে যাওয়া যাবে না অঙ্গল দেখা যায় কোথা থেকে একজন আমার পাশে গেল কি সেই স্টুডেন্ট মোটরসাইকেল নিয়ে কাঁপতে আমার সাথে বেরিয়ে হয়ে আমি আমার হাতের থেকে তো আমার বাইকটা চলে গেল আমি রাস্তার ভিতরে পড়ে গেলাম আমার হেলমেট ছিল অনেক দামি হেলমেট ছিল পড়ে আছে দেখো খুব একটা পাইনি আর মোটরসাইকেলে পড়ে গেলে এগুলো দিয়ে আমি ওখানে মানে পড়ে আছি আমার কাজে ও কিছুই নয় ও এগুলো করে দাঁড়ায় কিন্তু আমার খুব আছে আর যে লোকটা বাদে এসে তার বাইকটা এসে রাস্তার দিতে দেখে অটোটা শোরুম রুম আছে ওই দিকে চলে গেছে আমি ওর দিকে তাকাই দেখলাম যে কোটে এগুলো পিছনে একটু ঝুল দিছে মানে সিঁড়ি দিয়ে ঝুল দিছে
আর খাবার বোঝাই নিয়ে আসছিল যে টিকিটে যেতে ওগুলো দেখে এই রাস্তায় দিয়ে ঘুরে আসছে কয়েকদিন সিএনজি চালক ওই থেকে আসলো রাস্তা ফাঁকা ছিল কেউ ছিল না এসে ওনাকে টেনে দিল তুলে আর বলতেছে আচ্ছা আপনি কি করবেন এই ভাই তো এই আমার রাস্তা হলো এই পাশে একটা এটা হলো ডিভাইডার আর এই পাশে একটা রাস্তা এই যে এখান থেকে ঘোরা যায় না আমি হলো এখানে না এগুলো কিন্তু সব ফাঁকা এগুলো কিন্তু ফাঁকা রাস্তা এটা ফাঁকা তাহলে এই ইচ্ছাগুলো কিন্তু আমরা বেঁচে দিতে পারবে টোটাল ফাঁকা কেউ নাই ওই থেকে একবার এখানে এসে এই বছর ঘুরে এসে বুঝলেন না সবাই তোমাকে আচ্ছা মতো গাড়ি গাড়ি করছে গাড়ি গাড়ি করছে ওকে তো কিন্তু হতো ওই আছে ভক্ত দিয়ে মোটিভেশন হ্যাঁ মানে ওর এত আগ্রহ আছে ওদের একটু বক্স বলবো আমার নতুন বাড়ি করে দেয় কাছে মানে কালার কালার দেখতে পেয়েছে আমার তো রাগ বা সব বুঝতে পারছেন কিন্তু ওর দিকে তাকায় আমার সব রাগ ভয় লাগছে সর্বসাধারণ কি করবো এটা বানায় পাবে আপনি এই পাশে এখান থেকে এসে কাঁপতে কাঁপতে এইদিকে যাবেন এখানে সবাই বলতেছে কি আমি হচ্ছে যে ভালো করে চলতে পারি না তো সকালে রাস্তায় দিয়ে থাকে এই জন্য মানে ব্যাংকে চাকরি করি মানে আমি ব্যাংকার আমি এত সকালে ব্যাংকে মানে আমি সকালে ফ্রি থাকি তো সকালে আমি শেষে বেরিয়ে কিছুক্ষণ সকালে রাস্তায় চালাই যেতে পারি কেমন কেমন এক্সাম বুঝি নেই যে রাস্তায় বেরিয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন ঘটনা না যদি আপনি পরিপূর্ণভাবে না শিখে কেমন হ্যান্ডেল করতে হয় তারপরে আপনার যখন একটু সামনে ভিড় থাকবে কোনো কিছু তখন আপনি কন্ট্রোল করবেন এই জিনিসগুলো রপ্ত করা যদি না জানেন তাহলে আর একজনের সাথে বাইরে গিয়ে ওনার কেস হবে হ্যাঁ আপনার শিল্পের সব ব্যাপার শিল্পের ব্যাপারটা যখন আপনি ভালোভাবে রপ্ত করতে পারবেন বুঝতে পেরেছেন তখন আপনি ইচ্ছে মতো আপনার চেহারা আলোচনা দেখে আপনার দাবি বন্ধ করে দিল আপনাকে মনে হয় ইচ্ছাটা দিয়ে দিল তাই মনে হবে বুঝলেন এই ব্যাপারগুলো শিল্পের মানে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারগুলো নিয়মকানুনগুলো ভালো করে রপ্ত করার পরে শিল্পী যখন নিজের কল্পনা চিন্তা চেতনা শক্তি এগুলোকে দক্ষতা অ্যাপ্লাই করে নতুন কিছু সৃষ্টি করে তাই না তখন সেটাকে বলা হবে বিমূর্ত শিল্প আমরা বিশেষ ভাবে ব্যাপারটা বিমূর্ত শিল্পটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আসে শিল্প সমালোচনা শিল্পকলার পাশে হ্যাঁ আচ্ছা ক্লাস আছে তো এখানে আরেকটা টপিক আছে শিল্প সমালোচনা শিল্প সমালোচনা সমালোচনা কি বলেন একদম বলেন শিল্প যদি আর্ট হ্যাঁ আর সমালোচনা যদি আর ক্রিটিসিজম আমরা বলেন না রোগ ক্রিটিসাইজ শিখে গেছে না ক্রিটিসাইজ করতেছ আবার ক্রিটিসাইজ করতেছ মানে সমালোচনা তাই না মানে ইংরেজিটা আমরা বুঝি কিন্তু বাংলাটা কম বুঝি মানটা বলে আর ক্রিটিসিজম শিল্প সমালোচনা যারা সমালোচনা করে তাদের কোনো ক্রিটিক্স সমালোচনা হয় যে এটি কিন্তু পজিটিভ কিন্তু আমরা নেগেটিভ ভাবে বুঝি যে ক্রিটিসাইজ করে যেটা ভালো না ক্রিটিক্স ব্যাপারটা কিন্তু আমরা নেগেটিভ নিয়েছি এখন ক্রিটিসিজমটা সমালোচনাটা হচ্ছে সমালোচনাটাকে ভাগ করতে না এক সম যোগ অনুষ্ঠিত করেন আলোচনা সমযোগ আলোচনা আলোচনার উপরে সমালোচনা মানে কি হবে নেগেটিভ প্লাস
পজিটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ দুইটা থাকে, তাই না? এখন আমরা তো পজিটিভ বলি, আমরা তো যখন নেগেটিভ আছে, হ্যাঁ, আমি যদি আপনার পজিটিভ বলি আর আপনি যদি সেটা শুনতে পারেন স্যার এই জিনিসটা পজিটিভ বলছে, আপনি কিন্তু খুশি হবেন। আর যখন নেগেটিভ বলবো আপনি না আমার কাছে বলবো তখন এটা যদি আপনি শুনেন স্যার না এই কথা বলছে, তখন কি আপনার খুশি হবেন নাকি মন খারাপ করবেন? আচ্ছা, ধর্মচর্চার ক্ষেত্রে কি বলা হয় ইগোস, রাইট? যদি নেগেটিভ কথা আপনি বলে গেলেন আপনার সম্পর্কে, আপনার আড়ালে বললেন, আমাকে বললাম আপনি কোনোভাবে এটা শুনে দিয়ে মন খারাপ হবে, সেটাকে বলা হবে গিবট। এবং গিবট এটি খুবই একটি মনে করেন যে জনপ্রিয় টেস্টি একটা খাবার, হ্যাঁ, খুবই টেস্টি, মানে গিবট খুবই মজা হয়, আরেকজনের সম্পর্কে পরিচর্যা করতে খুব কিন্তু আরাম লাগে। কিছু ভিডিও করে না তোমাদের ভিডিও করতে নাকি আমরা আমাদের সোসাইটিতে কিন্তু আছে এবং মানে এমন ভাবে আছে, বুঝতে পারছেন? আমার আগে আমি একটা প্রথমে যে জায়গায় করতাম সেখানে ড্রেস আছে বই, আমরা খুব ফোন আছে প্রতিষ্ঠান মালিক পক্ষে একটা লোক ওই আপনার মনে করেন হ্যাঁ, কি করতে আপনি একটা তসবি দিয়েছেন, তসবি যে আল্লাহ সম্বন্ধে রাখে আর তো ওনার হাতে আমি তসবি বুঝছেন, এই তসবির উপর চাপছে এই যে অমুক ম্যাডাম যে কাজটা করলো সাবসিং অমুক ম্যাডাম যে কাজটা করলো এটা ঠিক হলো আমার এই সাবসিং বুঝতে পারছেন? তাই এটা কি সমালোচনা হলো? এটা সমালোচনা না, এটা নিন্দা করতে সমালোচনা মানে আপনি আপনার ভালোটাও আমি বলবো, খারাপটাও বলবো, আপনার সাথে দেবো, রাইট? তাহলে কোন একটা বিষয় সম্পর্কে মেরিটস ডিমেরিটস, পজিটিভ নেগেটিভ, ভালো মন্দ যে বিচার বিশ্লেষণ উপস্থাপন করবো সেটাকে বলা হবে সমালোচনা। তাহলে শিল্প সমালোচনা কি হবে? কোন একটা শিল্প সংক্রান্ত কোন একটা ছবি বা পেইন্টিং বা যে কোনো ধরনের শিল্প নাম হতে পারে, নাচ হতে পারে, দৃশ্যকলা হতে পারে, উপস্থাপন করা হতে পারে, এইটা ওই যে বলছিলাম না রস, এই রসগুলো আস্বাদন করবে, অনুভব করবে, এটা কি এটার ভিতরে গেলে এটার ভিতরে কি কি আছে? তাহলে এইটা যখন আমরা আনারকে যেমন তখন জানো, বেসিকে যখন জানো তখন আমরা সমালোচনা আমি আপনার সম্পর্কে বলতে গেলে আমার সম্পর্কে না বলবো, আপনার সম্পর্কে বলতে গেলে আপনার সম্পর্কে না বলবো, আমি জানি না আপনার সম্পর্কে একটা সমালোচনা আলোচনা করে দেবো, হবে? তাহলে আপনি শিল্প সংক্রান্ত যখন সমালোচনা করবেন, শিল্প সংক্রান্ত ব্যাপার আপনি জানেন, তাহলে কোন একটা শিল্প সংক্রান্ত বিষয়ে বা কোন একটা শিল্পের খুঁটিনাটি বিষয় ভালোভাবে জানার পরে সেই শিল্প সম্পর্কে পজিটিভ নেগেটিভ ভালো মন্দ বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই হচ্ছে শিল্প সমালোচনা। কি মুখস্থ করা লাগবে, নোট নেওয়া লাগবে, কিন্তু আপনারা কেমন দেখেন নোট নিয়ে দৌড়াদৌড়ি করে এই পরে একটা অস্থির পরীক্ষাটা আমরা মনে করে লিখি, এটা সত্যি কথা নয়, এটা এমনি আমরা সবসময় লিখছি, ওটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা সংস্কৃতি ভাষা দেখা হাসি আর বাড়ি থেকে জিজ্ঞাসা করে পড়াশোনা করে কাগজপত্র নাই করে দেখানো লাগে, আমার কথার সাথে आपके के कोई एग्जाम में के देता है शेड्यूल से बाहर स्टार्ट हो देखिए ना बाबा दुपुरे नहीं खाई
একটা টেকনোলজি ভিডিও এসব দিয়ে যাই স্যার স্যার আমি কি করব কেন কি আমি একটা বোর্ড করলাম ওনাকে আমি এত বড় স্টুডেন্টের সামনে কি বলছেন আমি খাওয়াবে আমার লাগে আপনাদের জন্য যে যত বড় কর্ম করতে হবে আপনি আমি জানি না যে এটা কোনো অপরাধ না অপরাধ কিন্তু ধরেন যে জানার চেষ্টা না করা আমি জানি না আপনার কোন খবর দেবে আমি আপনারা সবাই এই করতে করতে ভগবান নিজেকে ব্রাহ্মণ করে বাবাকে ভয় শুনলো না আমার একটু জানা নাই এসে বলছে কনজিউমার প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস প্রায়োরিটি our disciplinary language is media elements. This is the language of mind. How the consumer product consumer elements we barbar consumer ki hoye ঢাকা আছে ও চাকরি করতে গিয়ে বোর্ডে দৌলত দায়িত্ব ছিল কোথাও গিয়ে এই ঢাকা শেখায় আমি একজন নবম এত বড় ঢাকা সিস্টেম নেই সার্টিফিকেট গ্রাজুয়েট স্টুডেন্ট সবাই তো গ্রাজুয়েট ছোট স্টুডেন্ট একটা সংবিধানে কিছু দরকার হয়েছে এটা সেই ওইটা ওনার জন্য দরকার ছিল আমার মনে হয় জ্ঞান থাকে সেটা হয়ে যাবে জ্ঞান থাকে সেটা যাই শিল্প সমাধান করে আমি শিল্প রসায়ন বা শিল্প সম্পর্কে তার খুঁটিনাটি কোনো সব কিছু জানার পরে সেই শিল্প ম্যারিট ডিমেরিট ভালো মন্দ না শিল্প সংক্রান্ত তথ্য উপাত্ত প্রধান সহায় হচ্ছে শিল্প সমালোচনা এরপরে আসে পাশ্চাত্য শিল্পকলা বলবো আমার ক্লাসে থেকে দেখবেন বুঝছেন না ভাই কিছু মানে টপিকের মাধ্যমে নিয়ে এখন আসেন পাশ্চাত্য শিল্পকলা 7 দিন পরে ক্লাস তো নাকি কয়দিন পরে আধা ক্লাস এই জন্য একটু ভালো করে জানার চেষ্টা করবেন শিল্পকলা আচ্ছা আপনারা এই শিল্পকলা বলতেছি শিল্পকলা মানে কি বুঝেন শিল্পকলা কি জিনিস শিল্প হচ্ছে মানুষের মনের ভিতরে সৃজনশীল অভিব্যক্তি মানুষের মনের ভিতরে অনেক সুন্দর যে বসবাস করে সেই সুন্দরকে আপনি এক্সপ্রেস করা প্রকাশ করতে পারছেন হচ্ছে শিল্প কলা মানে কাজের মাধ্যমে বিভিন্ন কাজ করেন কেউ লিখে প্রকাশ করে কেউ অঙ্কন করে কেউ ডান্স করে কেউ আবৃত্তি করে কেউ গানের মাধ্যমে বিভিন্ন প্রকাশের মাধ্যমে নাটক করে বিভিন্ন মাধ্যমে তারপরে সবকিছু নিয়ে কিন্তু শিল্পকলা মানে ছবি আঁকায় ব্যাপারটা কি এই শিল্পকলা পাশ্চাত্য শিল্প পাশ্চাত্য ইংরেজি কি বলে ওয়েস্টার্ন আর পাশ্চাত্য শিল্প ওয়েস্টার্ন পাশ্চাত্য শিল্প পাশ্চাত্য শিল্পকলাটা কি বলতো পাশ্চাত্য দেশগুলোর শিল্পকলা পাশ্চাত্য শিল্প আচ্ছা পাশ্চাত্য শিল্পকলা হচ্ছে পাশ্চাত্য শিল্পকলা বলতে যেটা বোঝায় এখন পাশ্চাত্য তো অনেক দেশ আছে পাশ্চাত্য অনেক দেশ তার ভিতরে সব দেশে কি শিল্পকলার ওইভাবে চর্চা লাইনে এসেছে আপনাদের এখানে যতজন আছেন সবাইকে মানুষ শিখেছে বা সবাইকে আগে আসে তো আসলে পাশ্চাত্য শিল্পকলা বলতে ওই সময় শিল্পের যে বিপ্লব কোন কোন দেশ নিয়ে এই রিলেশনটা হয়েছে রেনেসাঁকালীন শিল্পকলার যে এক উৎকর্ষ সাধিত হয়েছিল এটা ইউরোপের বেশ কিছু ইউরোপ এবং আমেরিকার বেশ কিছু অঞ্চল মিলে তার ভিতরে আছে হচ্ছে আপনার ইউরোপের ভিতরে কয়েকটা দেশ আছে বলেন ফ্রান্স ইউরোপের নিচে ইতালি यस সুইডেন ডেনমার্ক হ্যাঁ এই যে তাহলে হচ্ছে এগুলো ইউরোপের ভিতরে গেল আর আমেরিকার ভিতরে আছে আমেরিকা লাতিন আমেরিকার কিছু দেশ আছে
এগুলো তাহলে ইউরোপ আমেরিকা গ্রিস অ্যাথেন্স এর আশেপাশে কিছু দেশ তাহলে আমার তাহলে আপনি বলেন ইউরোপ আমেরিকা এবং তার আশেপাশে গ্রিস অ্যাথেন্স এর আশেপাশে কিছু অংশ মিলে যে ওই সময় যে শিল্প কলার যে একটা প্রসার হয়েছিল সেটা হচ্ছে আমাদের ইতিহাসের পাশ্চাত্য শিল্প কি বুঝবো আমরা যে ইউরোপ আমেরিকা গ্রিস অ্যাথেন্স এর আশেপাশে কিছু দেশ মিলে যে শিল্প কলার প্রসার সেটাকে নিয়ে আমরা বলবো হচ্ছে পাশ্চাত্য শিল্প। তাহলে পাশ্চাত্য শিল্পকলা যে বর্ণনা যদি আমরা দিতে চাই তাহলে আমাদের শিল্পী এবং সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাই তো? সেগুলো আমরা এখন হয়তো সময় পাবো না, পরে এগুলো পার্টিকুলার ক্লাস এক লিওনার্দো দা ভিঞ্চিটা বলতে গেলে আমার পুরো আপনার পাওলো পিকাসো নিয়ে বলতে গেলে একটা ক্লাস তৈরি হবে, বুঝতে পেরেছেন? তখন আমি যাব রেনেসাঁস ধারণাটাকে আপনার অবশ্যই আসবে। রেনেসাঁস শব্দের অর্থ কি বলেন? পুনর্জাগরণ, পুনর্জন্ম এগুলো রেগুলেশন। এখন পুনর্জাগরণ পুনর্জন্ম ব্যাপারটা বুঝলাম, এটা শাব্দিক অর্থ বুঝলাম। এখন ঘটনা হচ্ছে একটু ব্যাখ্যা হচ্ছে রেনেসাঁসটা কোথায় হচ্ছে। রেনেসাঁ কিন্তু শিল্প বিপ্লব হয়েছে। এই শিল্প মূলত 1400 শতাব্দীর শেষের দিকে, কত শতাব্দী? এটা এখানে আমি লেখা আছে 1400 শতাব্দীর শেষের দিকে ইতালির রোম নগরী বা ইতালির যে ইউরোপের এই কান্ট্রিগুলোতে একটা শিল্প বিপ্লব হয়েছিল। মানে দীর্ঘ একটা অন্ধকারাচ্ছন্ন মানে উৎকর্ষবিহীন একটা যুগ থেকে একটা নতুন মানে যুগে প্রবেশ করার যে একটা প্রয়াস, একটা রেভলিউশন, উৎকর্ষ যখন স্বাধীন হয়েছিল 1400 শুধু শিল্পকলায় যে স্বাধীন হয়েছিল না, তখন কৃষি, অর্থনীতি, মিল, ফ্যাক্টরি, মানুষের জীবন ব্যবস্থা সম্বন্ধ সবকিছু কিছুতেই কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন সেই সময় সাধিত হয়েছিল। সেটা ছিল ইউরোপের রেনেসাঁ। এখন শিল্পকলা রেনেসাঁ বলতে শিল্পক্ষেত্রে 1400 শতকের গোড়ার দিকে ইউরোপে বৈপ্লবিক পরিবর্তন বা পুনর্জাগরণ বা রেভলিউশন সাধিত হয়েছিল, সেটাকে বলা হচ্ছে শিল্পকলা ইউরোপের রেনেসাঁ। ঠিক? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখন বলেন তো যে আপনার কয়টা শিল্প বিপ্লব আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে পৃথিবী কিন্তু একটা চতুর্থ শিল্প বিপ্লবের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে, আপনারা অনুভব করতে পারছেন। আমরা বাংলাদেশ কিন্তু একটা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের মধ্যে আছে, বুঝতে পেরেছেন? টেকনোলজি কোথায় চলে গেছে, আপনি কল্পনা করতে পারেন। এখন চতুর্থ শিল্প বিপ্লব পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশ এই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে, বাংলাদেশ চেষ্টা করতেছে। এখন আমরা তো বলি এইটার দাম বেড়ে গেছে, সেইটার দাম বেড়ে গেছে, এইগুলো এটা এখন যাচ্ছে না, আসলে হবে না, কোনো যাবে না। আপনি যতই চেষ্টা করেন হবে না, এলোমেলো হবে, হবে। কারণ হচ্ছে কি, আমরা তো গভীর করে ভাবতে শিখি। পাশে একটা রাষ্ট্র অত উপরে চলে যাচ্ছে, যেমন করতেছে, আপনি সেই জায়গায় দেখেন অন্তত একটা মানে না হলে কোঅপারেট করতে পারবেন, না হলে আপনার আফ্রিকান জঙ্গলে সে আদিবাসী মতো করে গেছে, অন্তত একটা করতে এখন সেটা যখন আপনি ওই ডেভেলপ করতে যাবেন তখন আপনার সব কিছুর দাম দিতে হবে, পয়সাটা দাম ফিরে আসে। হ্যাঁ, এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জিং আছে বাংলাদেশ।
কিছুদিন আগে পর্যন্ত জানতাম সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কি করে দেখাচ্ছে? কি করে দেখাচ্ছে? ফ্যাটালটা ওইভাবে ইয়ে করে দেখাচ্ছে ছেলে বা মেয়ে। এখন আবার চলে আসার কথা গবেষণা শেষ প্রান্তে। এখন গবেষণা শেষ প্রান্তে মাতৃগর্ভ ছাড়াই জন্ম নিয়ে এসেছি। তাই না? আমাদের সভাপতি ম্যাডাম 14 বছর সন্তান, 14 বছর হয়ে গিয়েছে। শেষের পরে এই 8 বছর হলে 8 মাস হয়ে গেছে। সে তাকে কৃত্রিম ভাবে টেকনোলজির মাধ্যমে কি বলে ইউটিউব না নাকি ইউটিউব ইউটিউব দেখতে দেখতে কি টেস্ট আচ্ছা হয়ে যাওয়ার পরে নিয়ে তারপরে দেখা করবে মানুষ। তাহলে কি টেকনোলজি ডেভেলপ করেছে, উন্নয়ন করেছে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মাইক্রোওয়েভ চ্যালেঞ্জের সম্মুখীন। আচ্ছা এবার দেখেন মাইকেল অ্যাঞ্জেলো কোন সময়কালের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো রেনেসাঁসের অন্যতম প্রধান একজন শিল্পী। এরপরে একটা শিল্পী রাফায়েল সম্পর্কে জানা লেখো। আজকে বেশি যাব না, শিল্পী রাফায়েলটা বলে শেষ করব। শিল্পী সানজিও রাফায়েল, আর্টিস্ট आर्टिस्ट साजियो राफेल। আচ্ছা ইনি 1483 সালে হচ্ছে যে জন্মগ্রহণ করেন ইতালি সানজিও রাফেল মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিঞ্চি কোথায় ইতালি মনে রাখবেন। আবার ভিনসেন্ট ভ্যান গঘ হিসেবে হল্যান্ড। ভিনসেন্ট ভ্যান গঘ সম্পর্কে ভিনসেন্ট ভ্যান গঘ হচ্ছে হল্যান্ড, আর লিওনার্দো সানজিও রাফেল আর হচ্ছে কি মিকেলাঞ্জেলো এরা হচ্ছে কোথায় ইতালি। বিখ্যাত তিনটা আরেকটা চারটা। এখন দেখেন এই শিল্পী সম্পর্কে একটু বলি। আমি যখন সানজিও রাফায়েল পড়াই এর সাথে একজন শিল্পীর নাম বলি, সেটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গঘ। এর সাথে এটা পড়ানোর সময় আমি বলি হচ্ছে ভিনসেন্ট ভ্যান এই ভিনসেন্ট ভ্যান গঘ হচ্ছে হল্যান্ডে জন্মগ্রহণ করেন। এর সাথে কেন বলি আপনাদের মনে রাখার জন্য, পৃথিবীর সবচাইতে কুৎসিত চেহারার শিল্পী হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কুৎসিত চেহারা সেটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গঘ। আর পৃথিবীতে যত সুদর্শন শিল্পী ছিল সবচেয়ে সুদর্শন শিল্পী ছিল সানজিও রাফায়েল। একজন মানুষ দেখতে সুন্দর, একটা রূপে দেখে ভালো লাগে, সেই মানুষটার কথাও যদি সুন্দর হয় তাহলে কি মানুষ আকৃষ্ট দিকে আকৃষ্ট হবে? একজন মানুষ আরেকজন মানুষকে আকৃষ্ট করে কি দিয়ে? কথা দিয়ে। সেই মানুষটা দেখতেও যদি সুন্দর হয় তাহলে মানুষ আকৃষ্ট করা তার জন্য কোনো বিষয় না। আমি প্রথম চাকরি দিয়েছিলাম ভাবে গ্রামের স্কুলের কলেজে ইংরেজি ভাষা, ইংলিশে ওইটা ঠিক চেয়ারম্যান ছিলেন লায়ন ভাষা, যেটা সাঁতর লায়ন ভাষা। উনি দেখতে যেমন রুগী, ওনার সাথে আপনার 10 মিনিট কথা বলে আপনার উঠতে এত দারুণ করে কথা বুঝতে পেরেছেন? উনি এত সুন্দর করে কথা বলে যে আমাকে অল্প বেতনে চাকরি করাই যে খুব বেশি স্যালারি, এটা হলো 1200
এরকম 2012 সালে আমাদের নতুন মাত্রই কিলোমিটার একেবারে কম না, কিন্তু 2012 সালে এই কিলোমিটার কম। কিন্তু আমি ইংরেজি ভাষাতে পড়েছিলাম ওই সময় 28 মিনিটের রিজাল্ট, কিন্তু আমি সাইড মানে ওনাদের ভালো এমন কোনো কথা বলতে আসলে মোটিভেশন বুঝতে পেরেছি। Sanjio Raffaello was that type of personality of the time. এত সুদর্শন মহান ঠিক একটা জিনিস মাথায় রাখবেন সবসময়। আপনি যদি খুব ভালো কাজ করেন আপনি দেখবেন যে আপনি যত জনপ্রিয়তা পাবেন, পাশাপাশি জনপ্রিয়তার পাশাপাশি কিন্তু আপনার শত্রুও এটা সবসময় না। আপনি যতটা জনপ্রিয়, যতটা দক্ষ, যতটা স্কিল, আপনার সেই রকম দক্ষতার সাথে সাথে জনপ্রিয়তার সাথে সাথে জনপ্রিয়তার সাথে সাথে তেমন তীক্ষ্ণ প্রতিযোগী এবং শত্রুযোগী। ওই রেনেসাঁ সমসাময়িক সময়ে সানজিও রাফায়েলো এত ভালো দর্শক, ওই সময় তার একটা শত্রু তৈরি হয়েছিল, শত্রুপক্ষ তৈরি হয়েছিল। তো তখন শত্রু তাকে মারার জন্য ঘাতক সানজিও রাফায়েলোকে মেরে আসতে হবে, চুক্তি হয়ে গেছে। দুইজন ঘাতক তৈরি হয়েছে ইতালি ওই শহরে, মালাগা শহরে থাকে। গিয়ে এই রাফায়েলো বাড়িতে সেই মালাগা টাউন গেছে, দেখলো যে বলছে যে এটা স্টুডিও আছে, উনি ছবি আঁকতেছে। ছবি আঁকতেছে, ওই ছবি দেখে যারা দেখে ওরা দেখতেছে, ছবি আঁকতেছে। ছবি আঁকা দেখতে দেখতে যারা দেখতে দেখতে তার 2 ঘন্টা সময় চলে গেছে। 2 ঘন্টা পর তার নাম বাইরে গেছে গেছে কি কাজে আঁকতে করার জন্য। কিন্তু 2 ঘন্টা থেকে তার ওই জানালাকে দেখতেছে, স্টুডিওর জানালা দেখতেছে, ছবি আঁকতেছে। 2 ঘন্টা পরে মনে হচ্ছে কি আমার হাতটা করতে আসছে। তখন ভিতরে গেছে, যা বলছে যে আপনি সানজিও রাফায়েলো, হ্যাঁ আসলে কোথা থেকে বসে রয়েছে 10 মিনিট 15 মিনিট কথা বলছে। কথা শুনে ওরা তো বিমোহিত হয়ে গেছে। তারপরে এদের ভিতরে উঠে গেছে, ভাবের উঠে গেছে, ভাবে উঠে গেল। আচ্ছা একটা মানুষকে হত্যা করতে পারে বুঝলাম, এদের ভিতরে ডাউট হচ্ছে। বলছে যে আপনি খুবই ভালো আপনি তো দেখছেন আপনার কাছে চলে গেছে রাস্তায় এসে দেখুন বিভিন্ন কারণ চিন্তা করছেন যে অবশ্যই এইগুলো হত্যা করার সম্ভব। যে মানুষ এত সুন্দর ছবি আঁকে, এত সুদর্শন মানুষ, এত সুন্দর করে কথা বলতে পারে, এই মানুষ অন্তত মানে মন্দ হতে পারে। তো ব্যাক করছে, ব্যাক করে এসে বলছে যে সানজিও রাফায়েলোকে হত্যা করা যাবে না, এই প্রশ্ন এই যে তোমাকে এই যে টাকা নিচ্ছে না, টাকা ফেরত দেওয়া হবে। আমরা এও বলে যাচ্ছি যে এই সানজিও রাফায়েলো যদি খুন হয় আমরা এসে তোমাকে ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে সানজিও রাফায়েলো কেমন মানুষ ছিলেন। এইরকম সানজিও রাফায়েলো তার জীবদ্দশায় অনেক ছবি গেছেন, তার ভিতরে বিখ্যাত একটা ছবি নাম হচ্ছে ম্যাডোনা। ম্যাডোনা ম্যাডোনা আরেকটা এক্সারসাইজ ম্যাডোনা উইথ সেন্ট্রাল দ্য ব্যাপ্টিস্ট। সেটা অত ভালো লাগবে। ম্যাডোনা লিখবেন আর হচ্ছে ডিসপুটেশন অফ দ্য হোলি স্যাক্রামেন্ট। ডিসপুটেশন আমি আরো সহজ কিছু শিক্ষক কর্মের ইয়ে দিয়ে দিব। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা কি বললাম একটু বলেন ঘটনা বলা তাহলে শুরু থেকে কি একটু দাঁড়ান একদিন আপনি বলুন আজকে শুরু থেকে কি করলাম সন্ধ্যে 9 পর্যন্ত আলোচনা করেছি।
তারপরে বাইরে সেটা বাসটা আসতে পারে হ্যাঁ এবারে ভালো করে প্রথমে অনন্ত আলোচনা করছি তারপরে উন্নত শিল্পকলার ধারণা দিচ্ছি সেভাবে তারপরে শিল্প সমালোচনা কিভাবে করতে হবে সমালোচনা কি জিনিস সেটা বলেছি তারপরে রেনেসাঁ নিয়ে কথা বলছি পাশ্চাত্য শিল্পকলা নিয়ে কথা বলছি তাই না পাশ্চাত্য শিল্পকলার ভিতরে বলেছি যে ইউরোপ আমেরিকা স্পেন তারপরে এথেন্স এবং তার আশেপাশে কিছু অঞ্চলে যে শিল্পকলার প্রসার হয়েছিল সেটি হচ্ছে আমাদের পাশ্চাত্য শিল্পকলা তারপরে এসে বললাম হচ্ছে সানজিও রাফায়েল তাই তো আজকে মোটামুটি গুরুত্ব আমার ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার সুযোগ দেবে And